আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। তারেক রহমান সাহেবকে ভিজিট করতে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ এবং মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গর। আর এই বিশেষ অতিথি হাতে একটা লজেন্স নিয়ে এসেছেন। সেই লজেন্সটা হলো যে বাংলাদেশের উপর তারা ট্রাভেল ব্যান 3 নাম্বার লেভেল থেকে 2 নাম্বার লেভেলে করেছেন। দেখুন, এই লজেন্সটা এতটাই মানে একটাই লজেন্স, যা আর কিছু নাই। সার্জিও গর সাহেব পররাষ্ট্রমন্ত্রী খলিল সাহেবের সাথে ভিজিট করার পরও ওনার যে ইয়ে দিয়েছেন, ওনার অফিসিয়াল এক্স হ্যান্ডেলে এটা বলেছেন যে বাংলাদেশ থেকে এখন ট্রাভেল ব্যান তুলে নেওয়া হলো। তারেক রহমান সাহেবকেও একই লজেন্স উনি দিলেন। আর ট্রাভেল ব্যানটা কি? ট্রাভেল ব্যান তো এটা ইউএস যাকে তাকে দেয়, এবং এটা দিয়েছিল ইউনূসের আমলে, যে লেভেল 3, যে বাংলাদেশ একটা অত্যন্ত বিপজ্জনক কান্ট্রি। আমি মনে করি বাংলাদেশ সেরকম বিপজ্জনক এখনো রয়ে গেছে। জঙ্গিদের দ্বারা শাসিত, জঙ্গি ভারাক্রান্ত, জঙ্গির উপদ্রবে আক্রান্ত, সন্ত্রাসে আক্রান্ত একটা রাষ্ট্র বাংলাদেশ। সেখানে ট্রাভেল ব্যান 3 থেকে 2-এ নামিয়ে ইউএস আসলে এটা কি দিল আমি এখনো বুঝলাম না। যে একটা সুপার পাওয়ার আসলে যখন দেখেন তাদের টাকা পয়সার এতটাই অভাব, এবং তারা নিজেরা এমন একটা সিস্টেম গড়ে তুলেছিল, শুধু যুদ্ধ সরঞ্জাম তৈরি করার একটা ইকোনমি, মার্কিন যুক্তরাষ্ট্র। সেই রাষ্ট্র এখন আর কিছু দিতে পারে না কাউকে। সেই রাষ্ট্র এমন একটা ব্যবস্থা তৈরি করেছে তার অস্ত্র গোলা বারুদের কারণে এবং নিজস্ব অভ্যন্তরীণ কিছু ভালো ব্যবস্থার কারণে সে সারা বিশ্বে 1 নাম্বার ক্ষমতাধর হিসাবে এখনো টিকে আছে। কিন্তু যেই সরকারকে সে ফেলে দিয়ে নতুন সরকার আনলো, যেই রাষ্ট্রে সে এখন বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করার কথা, সেই বিনিয়োগের তার কোনো সক্ষমতা নাই, এবং সেটা সে কিছু দিতেও পারছে না। কি করুণ অবস্থা না গোর সাহেব এবং তার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাহেবের। আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করবেন, যে এটা আমি আগেও বলেছি, যে ডোনাল্ড ট্রাম্প সাহেব অনেকটা অবুঝের মতো সারা পৃথিবী থেকে টাকা তোলার জন্য উনি এই ওনার যে কি বলে এগ্রিমেন্ট অন রিসিপ্রোকাল ট্রেড, যেটা ইউনূস তারেক রহমান সবাইয়ের মাধ্যমে বাংলাদেশের উপর চাপিয়ে দিয়েছেন, সেটা করেছেন এবং কোথাও সফল হতে পারেন নাই, একটা চুক্তিও করতে পারেন নাই বাংলাদেশ ছাড়া কারোর সাথে। চিন্তা করুন, 24-এর জঙ্গিরা যদি আমাদের রাষ্ট্রটা দখল না করতো, তাহলে তো এটাও সম্ভব হতো না। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এখানে আসলে কোনো কিছুই জিতেনি এখন পর্যন্ত। শুধু ওই যে 14টা বোয়িং বিমান তারেক রহমান সাহেব কিনেছেন, সেটা ছাড়া। যা হোক, আমি যেই জিনিসটা আগে একটু বলে নেই, যে গর সাহেব ফাইনালি তারেক রহমান সাহেবের সাথে মিটিং করলেন। মিটিং করার পরে বাংলাদেশের ফরেন মিনিস্ট্রি তাদের ফেসবুকে একটা প্রেস রিলিজ ছেপেছে। সেই রিলিজটা নিয়ে আগে একটু আলোচনা করব, তারপরে গর সাহেবরা এটা নিয়ে কি বলছেন সেটা আলোচনা করব। প্রেস রিলিজে বলছেন তারেক রহমানকে গর সাহেব প্রশংসা করছেন, মার্কিনিরা প্রশংসা করছে, এবং ভালো কথা, প্রশংসা তো করবেই। তারেক রহমানের মতো প্রধানমন্ত্রী পেলে আমেরিকানরা প্রশংসা করে, কিন্তু একটা বলিষ্ঠ প্রধানমন্ত্রী পেলে আমেরিকানরা প্রশংসা করে না, তাকে ঠেলে ফেলে দেয়। এটা কেন হয় বলেন তো? কারণ একটা দুর্বল প্রধানমন্ত্রীর সাথে যে কোনো ব্যবস্থা, মানে তারা সবসময় দুর্বল চায়, এটা সবাই জানে, যে দুর্বলকে আসলে নানান ধরনের আপনার মিসট্রিট করা যায়, দুর্বলকে এক্সপ্লয়েট করা যায়, সেই জিনিসটাই হচ্ছে। এছাড়া ওই যে গর সাহেব যেটা ট্রাভেল ব্যান তুলে নিয়েছেন, ট্রাভেল ব্যান ইউএস এর 3 রকম আছে। যে 3 নাম্বারটা হলো যে এখানে যেতেই পারবা না মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের বলে। 2 নাম্বার ট্রাভেল ব্যান মানে হলো যে 2 নাম্বার লেভেল হলো যে এইখানে যেতে পারো, চিন্তা ভাবনা করে যাও। আর 1 নাম্বার হলো সেটা বলে যে এখানে তোমরা মোটামুটি ন্যূনতম কি বলে ন্যূনতম সাবধানতা অবলম্বন করে যাও। এই হলো মার্কিনীদের 3টা ট্রাভেল অ্যাডভাইজরি লেভেল বলে, লেভেল 3, 2, 1, যেটা আমি সংক্ষেপে বললাম। এখন গোস সাহেব বলছেন এতে বাংলাদেশে আমেরিকান
বিনিয়োগ আসবে। সত্য কথা হলো, গস সাহেবও জানেন, আমরা সবাই জানি, 1 পয়সাও বিনিয়োগ আসবে না, যদি না সেই বিনিয়োগ থেকে ইনস্ট্যান্ট টাকা তুলে নেওয়া যায়। ইনস্ট্যান্ট টাকা তুলে নেওয়ার কিরকম ক্ষেত্র, ধরেন এই যে গ্যাস ক্ষেত্রগুলোতে যদি বিনিয়োগ করে 2 বছর 5 বছর বিনিয়োগ করে গ্যাস বিক্রি করে চলে যাওয়া যায়, ওইসব জায়গায় যারা থেকে জঙ্গিদের সুরক্ষা করা, মানে জঙ্গি আক্রমণ বা যে কোনো আক্রমণ থেকে সুরক্ষা করা সহজ হয়, সেগুলো তারা করে। কিন্তু বাংলাদেশের যে শিল্প ব্যবস্থা গড়ে তোলা, এই নিয়ে কিন্তু কোনো বিনিয়োগ আসলে বাংলাদেশ এখন কোথাও থেকে আসবে না। তারেক রহমান সাহেব বিনিয়োগ চেয়েছেন, তিনি কিসে বিনিয়োগ চেয়েছেন জানেন? তিনি বিনিয়োগ চেয়েছেন তুলা, সয়াবিন আর কটন, তুলা, সয়াবিন, গমের ওয়্যার হাউস, গুদাম বাংলাদেশে নির্মাণ করার জন্য। চিন্তা করেন, মার্কিনীদের কাছে তারেক রহমান সাহেব তুলা, গম আর সয়াবিন তেলের গুদাম বানানোর অনুরোধ করে। মাননীয় প্রধানমন্ত্রী একটা গাড়ির কারখানা করার জন্য বলেন, ওরা তো ওদের যে বড় বড় গাড়ির ইন্ডাস্ট্রি গুলা ছিল, জেনারেল মোটরস, ফোর্ড, এই গাড়িগুলাও এখন আমেরিকাতে বানাতে পারে না, বিভিন্ন দেশে বানায়। বাংলাদেশে একটা ফোর্ড গাড়ির কারখানা করুক, একটা জেনারেল মোটরস এর কারখানা করুক, কিংবা ওরা যে জিনিসটা আপনার কাছে বিক্রি করছে, সেই বোয়িং, তার নাক, কান, গলা ইত্যাদি খুচরা যন্ত্রাংশের একটা একটা কারখানা বাংলাদেশে করুক, সেটা চান। কিন্তু আপনাকে চাইতে হচ্ছে কি, তেল, তুলা আর গমের গুদাম। এরও কারণ আছে, কারণ হলো যে মার্কিন যুক্তরাষ্ট্র তো সেই গোলামি চুক্তির মাধ্যমে তুলা, তেল, গম বিক্রি চাপিয়ে দিয়েছে না বাংলাদেশের উপর। এখন তারেক রহমান সাহেবের ওগুলা সংরক্ষণে রাখার জন্য গুদাম দরকার, সেই গুদামে ইনভেস্টমেন্ট করার কথা বলছে। আসলে চিন্তা করেন আপনারা, তারেক রহমান স্যার, তারেক রহমান, কি পরিমাণ দুর্ভাগ্য আপনাদের। হ্যাঁ, মার্কিন যুক্তরাষ্ট্রের মতো বিশ্বের 1 নাম্বার সুপার পাওয়ার কে আপনার এই 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 যেটা আপনি ভুটানের কাছে চাইলেও আপনাকে বানিয়ে দিবে। ভুটান, নেপালের কাছেও চাইতে পারেন আর কি, জানি না নেপাল পারবে কিনা, তো ভুটান পারতে পারে। আর আশেপাশের দেশগুলো, থাইল্যান্ড, ইন্ডিয়া, এরা তো আপনাকে এসব গুদাম বানিয়ে দিতে পারবে। চাইলে বোধহয় বাংলাদেশেরও কেউ কেউ এই গুদাম বানাতে পারে। অবশ্য গুদামের কথা বলে, আপনি যদি তেল, সয়াবিন আর কি গম আনা যদি ডিলে করতে পারেন, তাহলে আমি আপনাকে সাধুবাদ দিব, যেভাবে আপনার হাত পা বেঁধে রেখেছে। কারণ এইসব পচা জিনিস তো মার্কিনীরা নিজেরা খাবে না, আপনাকে দিয়ে দিবে। হ্যাঁ, গম নাকি বঙ্গোপসাগরে ফেলে দেয় প্রতি বছর, সেই গম, সেটা এখন আর 2 কদম বাড়িয়ে এখন বাংলাদেশে বিক্রি করে দিচ্ছে। এসব খবর তো আসছে। একটু সাবধানতা অবলম্বন করেন স্যার, যদি সেই সাবধানতার জন্য আপনার এই 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 গুদামগুলা নির্মাণের কথা বলেন, তাহলে ঠিক আছে। আরেকটা জায়গায় তারেক রহমান সাহেব অনুরোধ করেছেন যে আইটি সেক্টরে মার্কিনীদের বিনিয়োগ করার জন্য। সেখানে অবশ্য গোর সাহেব একটা কথা বলছেন যে বাংলাদেশকে তিনি সিলিকা প্যাক্সের অধীনে দেখতে চান। সিলিকা প্যাক্স হলো মার্কিনীরা এই যে আইটি, এআই, কম্পিউটার, এই সংক্রান্ত তাদের যে প্রযুক্তি আছে, সেই প্রযুক্তিতে সহযোগিতা বা যেসব রাষ্ট্রকে সাথে তারা ব্যবসা বাণিজ্য করে, জিনিসপত্র বিনিয়োগ, এগুলার একটা, অর্থাৎ আইটি এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সহযোগিতা সংক্রান্ত তারা একটা ভার্চুয়াল, এখনো প্র্যাকটিক্যাল না, ভার্চুয়াল অ্যালায়েন্স হিসাবে বাংলাদেশকে দেখছে। এখন এটা করে বাংলাদেশে কি ওই যে ড্রোনের ফ্যাক্টরি করা বা এগুলো, এটা অবশ্য সুদূর পড়া হতো, ওরা কিছুই করবে না, বাট কথাটা খুশি করেছে, তারেক রহমানকে খুশি করতে পারে। এই তো ফরেন মিনিস্ট্রি যে কাগজ ছেপেছে, এর মধ্যে এর বেশি কিছু নাই, এগুলাই হলো তথ্য। আর সার্জিও গরের তরফ থেকে যেটা বলেছে মার্কিন যুক্তরাষ্ট্র ফেসবুকে, সেখানে আসলে একটাই কথা বলেছে যে তারেক রহমান সাহেবের উপর তারা অনেক ভরসা করছেন। মানে যা লিখেছে এই কথাগুলোর একটা লাইন আসে যে তারেক রহমান সাহেবকে ওনারা পছন্দ করেন, অনেক অনেক ভরসা করছে। আবার মিটিং এর সময় আমরা দেখলাম যে তারেক রহমান সাহেব কর্নেল গাদ্দাফির মতো, লিবিয়ার যে সাবেক একনায়ক ছিলেন, তার মতো উনি একটা চেয়ারে বসে আছেন একজন মহারাজের মতো, আর ওনার ডান দিকে গেস্ট ওই যে একটা লাইনে বসিয়ে রেখেছেন। এটা কিন্তু স্যার আপনি ঠিক করেন নাই তারেক রহমান স্যার। আপনার গেস্ট যেই হোক, তাকে আপনি যে চেয়ারে বসেন অন্তত সেরকম একটা চেয়ার দিবেন। আর আপনার যদি বসতে অসুবিধা হয় তো সবাই বুঝবে, আপনি তাকে একটা ভালো চেয়ার দিয়ে অন্যদের থেকে একটু আলাদা করবেন। এই সৌজন্যটুকু কিন্তু আপনার লোকজন করতে পারলো না। সবাই এখন আপনার হাফ হাতার শার্ট দেখাচ্ছে, যে হাফ হাতার শার্ট পরে আপনি আপনার গেস্টের সাথে মিটিং করছেন, মার্কিনী গেস্ট, হ্যাঁ, সুটেড বুটেড গেস্টের সাথে। আমাদের সহজ সরল, হ্যাঁ, জনবান্ধব প্রধানমন্ত্রী হাফ শার্ট পরে
মিটিং করছে। আমি খুব পছন্দ করছি আপনার হাফ শার্ট দেখে, আপনাকে আমার একেবারে খুব ভালো লেগেছে। কিন্তু আপনার যদি গত 4 মাসের মার্চ এপ্রিল মে জুনে যদি আপনি যখন সরকার চালিয়েছেন তখন যদি জিডিপি গ্রোথ ইউনুসের সময় থেকে বাড়তো, ইউনুসের সময় পুরাটাতে হয়েছে 3.5%, ওইখানে হয়েছে আপনার শাসন আমলে এসে 2.2% হয়েছে। সেটা যদি একটু বাড়াইতে পারতেন তাহলে হয়তো এগুলো এগুলো আসলে কাজে লাগতো। এখন তো আপনার টাকা দরকার, টাকা মার্কিনিরা দিবে না, চাইনিজরা দিবে। চাইনিজদের আছে, চাইনিজরা আসলে সেটা দিতে দিতে চাইবে না। মার্কিনীদের সাথে যদি আপনাদের এইরকম ধরম মহরম হয় তাহলে দেখেন কতটা নাজুক অবস্থায় আপনারা আছেন। আপনাদের শারীরিক যে প্রোটেকশন বা নিরাপত্তা দরকার, দৈহিক প্রোটেকশনটা কি? আপনার নিরাপত্তা, খলিল সাহেবের নিরাপত্তা, ইউনুসের নিরাপত্তা, কিংবা 24-এর জঙ্গি হাসনাত, সার্জিস, নাহিদ, এদের নিরাপত্তার জন্য আপনার মার্কিন যুক্তরাষ্ট্রকে দরকার। যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র সহ একসাথে ঢুকে সন্ত্রাসবাদের মাধ্যমে আপনারা শেখ হাসিনাকে পরাজিত করেছেন। আবার আপনাকে টাকা দরকার, টাকার জন্য তো আপনার কাছে চীনের কাছে যেতে হয়। কারণ গোর সাহেব তো একটা লজেন্স নিয়ে এসেছেন, দেখেন সেই লজেন্সটাও সে কিন্তু আমেরিকাতে বানায় নেই, বাংলাদেশে বানিয়েছে। লজেন্সটা কি? ট্রাভেল ব্যান তুলে নিলাম, হ্যাঁ, তোমার রাস্তায় কাদা ছিটিয়ে দিলাম, এখন বললাম যে এই রাস্তায় এখন আর কাদা নাই। হাস্যকর এবং পুরো জিনিসটা, এবং মার্কিনীদেরকেও আসলে দেখেন মার্কিনীরা কতটা হতাশা ব্যঞ্জক পর্যায়ে আছে, যেই জন্য তারা ইরানের সাথে যুদ্ধ করতে গিয়ে হিমশিম খায় নানান দিকে। সারা বিশ্বে মার্কিনীদের এখন কোন দৃষ্টিতে দেখবে মানুষ, তাদের দুরবস্থা কোন দৃষ্টিতে দেখবে? কোথাও পারলো না সারা পৃথিবীতে, শুধু বাংলাদেশের সাথে পারলো, একমাত্র কারণ বাংলাদেশে আমরা স্বাধীনতার এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বা আমাদের সরকারগুলো এই যে 71-এ পরাজিত জেনারেল নিয়াজির হাত ধরে আত্মসমর্পণের দলিলে সই করা সেই শত্রুটাকে আমরা বাংলাদেশে থাকতে দিয়েছি, তাদের আমরা বৃদ্ধি হতে দিয়েছি, তাদের অর্থনৈতিক বিকাশে আমরা সহযোগিতা করেছি। এখন তারা কিন্তু মার্কিনীদের সাথে যুক্ত হয়ে শেখ হাসিনা সরকারকে ফেলে দিল। ফেলে দেওয়ার রেজাল্ট হলো যে 5 আগস্ট 2024 সালের বাংলাদেশের একজন মানুষের পকেটে 100 টাকা যেটা ছিল, আজকে সেটা বাংলাদেশের মানুষের পকেটে 40 টাকা হয়ে ধরা দিয়েছে। চিন্তা করেন কোথা থেকে কোথায় নামিয়ে নিয়ে এসে একটা দেশকে মাত্র 2 বছরে। আর সেই প্রেক্ষাপটে সার্জিও গোর বাংলাদেশ সফর করলেন। এই সফর নিয়ে এত হাইপ হয়েছে, এত কথাবার্তা হয়েছে, চারিদিকে এত আলোচনা হয়েছে। এই ধরনের কত সফর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় হয়ে গেছে, কেউ টেরই পায় নাই। এই যে এত হাইপ হয় না কোনো কিছু নিয়ে, এটা কিন্তু স্যার তারেক রহমান আপনার জন্য ভালো না। আমরা জানি আপনার পিআর টিম ভালো, শেখ হাসিনার কোনো পিআর টিমই নাই। তারপরেও দেখেন ওই যে হাইপ তুলে এইসব কি বলবো, যে শুধু চমক এবং আপনার বিজ্ঞাপনের জোরে আপনার বিপদটা আপনি তারেক রহমান স্যার আপনি একটু চিন্তা করে দেখুন। আজকে আপনার লোকজন, হ্যাঁ, এই আপনাকে চেয়ারটা কিভাবে অ্যারেঞ্জ করতে হবে একজন বিদেশি গেস্টের সামনে, সেটাও কিন্তু আমাকে এই আপনি আপনাদের কারণেই তো আমি রিফিউজি হয়ে গেছি। একজন রিফিউজি কিন্তু পরামর্শ ছাড়া আপনার চলতেছে না। আমি নিশ্চিত আগামী বৈঠকে আপনার চেয়ারের এই পজিশন চেঞ্জ হয়ে যাবে। আমি ফরেন মিনিস্ট্রিতে দেখেছি অনেক কিছু এইভাবে, আমি ইউটিউবে বললে চেঞ্জ হয়ে যায়। আর যদি চেঞ্জ না করেন সেটা তো আপনি সেই ভুল ক্যারি করবেন, ভুলটা তো খুবই নগ্ন, সবার চোখে দেখা যায় যে এইরকম মানে সামান্য একটা বিষয় কিন্তু অনেক বড় ভুল করে ফেলেছেন। অর্থাৎ যেটা বলতে চাচ্ছি যে আপনার সেই মনে হচ্ছে যে আপনারা সত্যি একটা বিপ্লবী করেছেন বা একটা দেশ স্বাধীন করেছেন। বঙ্গবন্ধু 1972 সালে যেই অবস্থায় আপনার মনে হচ্ছে সেই অবস্থায়, আপনাকে পরামর্শ দেওয়ার কেউ নাই, কিভাবে বসাবেন, কোথায় কি করবেন, হ্যাঁ, কি পড়বেন, কোনো কিছুতে পরামর্শ দেওয়ার আপনাকে একটা লোক নাই। এগুলো একটু চিন্তা করে দেখবেন স্যার, এবং আপনি বুঝবেন এগুলো যদি চিন্তা করে আপনার সীমাবদ্ধতাটা আপনি যদি সত্যি সত্যি অনুভব করেন এবং সচেতন হন, আপনার জন্য মঙ্গল হবে। আমি কিন্তু আপনার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। এবার আমার বন্ধুদের জন্য কথা বলি। অনেক বন্ধু বলেন যে আপনি হাসবেন না, আপনি তথ্য দিবেন, অথচ দেখেন আমার প্রতিটা ভিডিও বক্তব্যে এত তথ্য থাকে, আপনি দেখবেন যে অন্য কোনো ভিডিও কেউ কিন্তু এসব তথ্য দিতেই পারবে না, দিবে কোথা থেকে, ওরা তো জানেই না। তারপরও বলেন যে আরো তথ্য, আরো ইয়ে, আর বলে হাসবেন না ভাই, একটু আনন্দ করবো না, এত সার্কাস চলছে বাংলাদেশে, হ্যাঁ, আমার সাথে আপনারাও একটু হাসেন, এই হাসার নিন্দা না করে। কিন্তু কন্টেন্ট যেটা, সেটার মূল্য তো যারা বোঝার বোঝেন, আর যারা এগুলো দেখেন না পুরোপুরি তারা বলেন যে হাসেন কেন, হাসি তো থামাবো না, তাই না? হাসবো না, আমরা এখন হাসতেও পারবো না ভাই, আপনারা কি বলেন? আপনারা তো হ্যাঁ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে তো এখন হাসার দিন এসছে তো আমাদের।
আমরা অনেক হাসবো। আমরা আমরা দেখেছি আমাদের সাথে কি নিষ্ঠুরতা করা হয়েছে, জঙ্গি দিয়ে মানুষ পিটিয়ে মেরে ফেলা হয়েছে, হিন্দু একটা ছেলেকে জ্বালিয়ে দেওয়া হয়েছে, লক্ষ লক্ষ আওয়ামী লীগের নেতাকর্মী আজকে ঘর বাড়ি ছাড়া, তারপরে এরা এসে সার্কাস করছে। এখন তো সবার আমাদের হাসার দিন। আমরা যেদিন রাষ্ট্র দখল করব, আবার দখল তো আমরা করব না, আমরা শাসনের জন্য ঢুকবো, সেদিন আমরা এই আনন্দ থেকে আমরা তখন অন্য ধরনের আনন্দ করব। এখন আমরা আনন্দ করব যে শত্রুরা বাংলাদেশ দখল করেছে, যেই শত্রুরা আমাদের উচ্ছেদ করেছে আমাদের বাড়িঘর থেকে, তাদের দুরবস্থা দেখে আমরা অবশ্যই হাসবো। হাসবো না কেন? আমার সাথে আপনারাও হাসবেন। হাসিটা তো ওদেরকে করুণা করে, ওদের দুরবস্থা দেখিয়ে দিয়ে, হ্যাঁ, সেই হাসিটা হাসতে দিবেন না? কি বলেন যে আপনারা? সবাই ভালো থাকুন। এবং আরো তারপরে মন্তব্য লিখতে কাউকে কিন্তু আমি উৎসাহ দেই আপনাদের। আমি বলছি না যে আপনারা কোনো মন্তব্য লিখবেন না, লিখবেন, এবং আরো কি কি জানতে চান, কি ধরনের, এবং বক্তব্যগুলোর উপর আলোচনা করবেন। কোনো জায়গায় যদি মিথ্যা বলি, কোনো জায়গায় বলি গুজব রটাই, কোনো জায়গায় যদি তারেক রহমান সাহেবের যদি অন্যায্য সমালোচনা করি, সেগুলো বলবেন। সেগুলো তো কেউ বলেন না। বিএনপির কেউ এসে সুইপিং কমেন্ট করেন, মোদির উপর একটা গালি দিয়ে চলে যান, আর কেউ কেউ বলেন যে আপনি হাসবেন না। হাসবো না কেন? আমরা হাসবো। ওরা আমাদেরকে হাসাচ্ছে, আপনি দেখছেন না কি কত সার্কাস করছে, জঙ্গিগুলাকে মানুষ পিটাচ্ছে। হ্যাঁ, যেই জঙ্গিগুলা এত নিষ্ঠুর, আপনি হাদির মতো একটা নিষ্ঠুর জঙ্গি পৃথিবীতে কোথাও খুঁজে পাবেন? লাদেনও তো এর চেয়ে অনেক ভালো ছিল। এই হাদি, নাসির নাসির দেখেন, নাসির মির্জা আব্বাসকে প্রায় মেরে ফেলেছে। এই লোকটার আজকে আর কোনো খবর নাই বাংলাদেশে। এই জঙ্গিগুলার দুরবস্থা দেখে আপনি কাঁদবেন? আপনি হাসেন আমার সাথে, সবাই হাসেন। আসুন আমরা সবাই এদের দুরবস্থা দেখে, তারেক রহমান সাহেবের জন্য আমি সহানুভূতিশীল, কিন্তু উনি তো আমাদের কথা শোনেন না। উনি তো আবার শোনেন নাসির উদ্দিন পাটোয়ারির কথা। আমরা হাসবো না, কি করব? কথাও শুনবে না তারা। আমাদের উপদেশ যেগুলো ওনাদের ভালোর জন্য নেই, সেটা যখন না নেয়, যখন তারা হাসির অবস্থা তৈরি করেন, আমরা তো অবশ্যই হাসবো। যদি খলিলুর রহমান এই কথা বলেন যে আওয়ামী লীগ নিয়ে কোনো কথা হয় নাই, ইন্দো প্যাসিফিক নিয়ে কোনো কথা হয় নাই, এইটা নিয়ে কোনো কথা হয়নি, তো ওরা 2 ঘন্টা কি করেছেন? প্রেমের আলাপ করেছেন। যদি মহিলা থাকতো তাহলে আমি স্পষ্টভাবে বলতাম যে প্রেমের আলাপ করেছেন, কিন্তু এখন পুরুষ তো এইটা বললাম না। 2 ঘন্টা কি আলাপ করেছেন? আর এই মিটিং এ যাওয়ার 2 ঘন্টা আগে ডিনারটা ক্যান্সেল করেছে। খলিলুর রহমান সাহেবের সাথে যখন মিটিং করছে তারও 2 ঘন্টা আগে সার্জিও গোর ক্যান্সেল দ্য ডিনার, 2 hours বিফোর গোয়িং ইনটু দিস মিটিং। ঠিক আছে? সো এই জিনিসটা আমি এইগুলো কিসের সিগন্যাল? এই যে খলিলুর রহমানের সঙ্গে সার্জিও গোরের যে বৈঠক, সেখানে আপনি যেটা বলছেন যে ইনফরমেশন গুলো যে উচ্চ বাচ্য হয়েছে, লাউডলি কথাবার্তা হয়েছে, এবং পরবর্তীতে প্রেস কনফারেন্সে খলিলুর রহমান সবকিছুর বিষয়ে অস্বীকার করলেন, এটা আলোচনা হয়নি, ওটা আলোচনা হয়নি। এবং আপনি বলছেন তাহলে কি বিষয় আলোচনা হলো, এবং ডিনার ক্যান্সেল। পরবর্তীতে এসে দীনেশ ত্রিবেদীর সঙ্গে সার্জিও গোরের একান্ত বৈঠক, খলিল সাহেবের সঙ্গে যে সময় দিয়েছেন বৈঠকে, তার চেয়েও অনেক বেশি সময় দিয়েছেন দীনেশ ত্রিবেদীর সঙ্গে। এবং বাংলাদেশে বসে বাংলাদেশ ইস্যুতে এবং এই দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির ইস্যুতে তারা 2জন মিলে এই ঢাকা শহরে বসে কথা বলছেন। সবকিছু মিলিয়ে আপনার কাছে মানে সিগন্যালটা কি মনে হচ্ছে? একটা জিনিস খুব সিম্পল। হ্যাঁ, ত্রিবেদীর সাথে বাংলাদেশে বসে যে কথা হবে সেটা কি গভর্নমেন্ট, পলিটিক্স, আওয়ামী লীগ বাদে কি কথা হবে? রাইট, হোয়াট এলস ক্যান বি টক? এইটাই তো কথা। ইনক্লুসিভ পলিটিক্স, ইলেকশনের ব্যাপারে যে কি ইলেকশন হয়েছে, ইনক্লুসিভিটি ছিল কি না, এইসবই তো আলাপ হবে। ইন্ডিয়ান হাই কমিশনার ফর বাংলাদেশ যিনি আছেন, ওনার সাথে সাউথ এশিয়ার ইনওয়াই কি আর আলাপ করবে? ইট উইল বি অনলি অ্যাবাউট ইন্ডিয়া বাংলাদেশ রিলেশনস। আর কিসের আলাপ করবে? যেমনটি বলি, ওই যে মিটিং এর কথা বললাম, ওদের স্ট্যান্ডিং কমিটি অন এক্সটার্নাল অ্যাফেয়ার্স, সেখানে কিন্তু ওরা বলেছেন যে আমাদের চুক্তি যেটা শেষ হয়ে যাচ্ছে, গ্যাঞ্জেস, এই যে গঙ্গার পানির যে চুক্তিটা, ওইটা তারা একটা ওরা অপটিমিস্টিক একটা নিয়েছেন যে এইটা আমাদের যত দ্রুত শেষ হওয়ার আগেই আমাদের আলোচনা করা দরকার। এইটাও আছে ওই মিটিং এর রেজলিউশনে, ওদের পার্লামেন্টের যে ওদের যে বৈঠকটি হয়েছে। সো দে হ্যাভ ডিসকাসড বাংলাদেশ। Gore has discussed Bangladesh with Khulil.
খলিলের চেহারা এই জিজ্ঞেস করলেই ওর চেহারাটা কেমন যেন আমি দেখলাম টিভিতে, কেমন যেন ওর চেহারাটা ছিল। চেহারাটা ওয়াজ নট এ ভেরি হ্যাপি চেহারা। আমার প্রশ্ন হচ্ছে, যে কথিত মার্কিন বাণিজ্য চুক্তি, যেই চুক্তির মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মধ্যে পড়েছে, আমাদের স্বাধীন চিন্তা ভাবনা আহ মানে আমাদের মতো করে করতে পারবো না, সেই জায়গাটি নির্ধারিত হয়েছে, এবং এই মার্কিন চুক্তি থেকে বেরিয়ে আসার জন্য নানান মহল থেকে দাবি উঠছিল। তাহলে সেই মার্কিন চুক্তি রেখে এখন যে একদিকে চীনের দিকে ছুটে যাওয়া, অন্যদিকে রাশিয়ায় ছুটে যাওয়া, ভারতের সাথে একটা দ্বিধা দ্বন্দ্বময় অবস্থা এখনো রয়েছে, আসলে সরকার এখন কি করবে? বিএনপি সরকারের সামনে পথটা কি? না না, সরকারের তো ক্লিয়ার থিঙ্কিং নাই। এই সরকার তো যেভাবে চলছে এর মধ্যে আমি কোনো ম্যাচিওরিটি দেখি না সরকারের মধ্যে। ফরেন পলিসি তো খুবই ইন্ট্রিকেট একটা পলিসি, বিকজ দ্য এন্টায়ার জিও পলিটিক্যাল সিচুয়েশন চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনার ডলার, পেট্রো ডলারের অবস্থা খারাপ হচ্ছে। এই জিনিসগুলি তো ওরা হ্যান্ডেল করতে পারছে না, পারবে না যতক্ষণ পর্যন্ত ইউ ডু নট হ্যাভ এক্সপার্টস। খলিলুর রহমান ইজ নট এন এক্সপার্ট। ইউ সে একটা জিনিস বলি পান না, খলিলুর রহমান মে হ্যাভ স্টুড ফার্স্ট, হি মাইট হ্যাভ স্টুড সিক্স, আমি জানি না। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আপনি ফার্স্ট আর সিক্স হলেই যে আপনি খুব বিরাট কিছু ইন্টেলেকচুয়াল হয়ে গেলেন তা তো না। আমার সাথে যে ফার্স্ট বয় ছিল থ্রু আউট দি স্কুল, ওকে তো আমি কোথাও দেখি না, হি ইজ গন মিসিং টোটালি। সো খলিলুর রহমান will misguide this government. এই গভর্নমেন্টের উচিতই হয় নাই যে খলিল রহমানকে ফরেন মিনিস্টার করার জন্য। কিন্তু আমার মনে হয় আমার প্রাইম মিনিস্টারের যে থিঙ্কিং, উনি যেটা চিন্তা করেন যে খলিলুর রহমান ছাড়া পশ্চিমাদের সাথে আমি ডিল করতে পারবো না, কাজে খলিলুর রহমান ইজ রিকোয়ার্ড। আর খলিলুর রহমান প্রেস কনফারেন্সে একটি কথা বলেছিল যে আমি সেপ্টেম্বরের 8 তারিখ না কয় তারিখে আমি ওই প্রেসিডেন্ট অফ দি জেনারেল অ্যাসেম্বলি, ওই পদটি আমি ওইখানে গিয়ে বসবো। তো আমি জানি না যে উনি ফরেন মিনিস্টার তখন থাকবেন কি থাকবেন না। আর যাদেরকে সাথে রাখা হয়েছে খলিলুর রহমানের সাথে, সেগুলি যে খুব বেশি কিছু করতে পারবে তাও মনে হয় না। যে কি একজন আছে না, ওই যে আপনি যে পড়াশোনা বলে উপদেষ্টা নাকি পলিটিক্যাল উপদেষ্টা, সে তো ওইখানে দাঁড়ায় থাকে খলিলের সাথে লাইক এ ডাফার। সো আই মিন যদি ডাফার্সদেরকে আপনি দিয়ে দেন ফরেন মিনিস্ট্রি চালাতে, আর একজন হইলো অতি চালাক, বিশেষ খলিলুর রহমান। খলিলুর রহমান অতি চালাক, ডাফার আপনার অ্যাডভাইজার। সো আপনি ওদেরকে দিয়ে যদি ফরেন মিনিস্ট্রি চালান, তাহলে আমার মনে হয় না যে আপনি সরকার অনেকদিন চালাতে পারবেন। ইট ইজ নট পসিবল। আজকালকার যে পৃথিবী আছে, যে চেঞ্জিং গ্লোবাল অর্ডার যেটা আছে, এখানে আপনার পক্ষে চালানো সম্ভব হবে না দেশ। সার্জিও গোর যে বার্তাগুলো দেওয়ার চেষ্টা করছেন, মানে যে আলোচনাগুলো করছেন, অন্তত তার মধ্য দিয়ে যে বার্তাগুলো বেরিয়ে আসছে, আহ আমি আবারও দীনেশ ত্রিবেদী প্রসঙ্গে আসি। আপনি নিজেই বলেছেন যে এখানে বাংলাদেশের ইন্টারনাল পলিটিক্স, ইনক্লুসিভ পলিটিক্স, জিও স্ট্র্যাটেজি নিয়ে কথা হবে না, এটি ভাববার কোনো কারণ নেই। যদি তাই হয়ে থাকে, আপনার কি মনে হয় ওইখানে ইনক্লুসিভ রাজনীতি বলতে তারা কি সরাসরি কোনো প্রস্তাব দেওয়ার চেষ্টা করেছে বাংলাদেশ গভর্নমেন্টকে, মানে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে? ডেফিনেটলি তারা দিয়েছে, ডেফিনেটলি সার্জিও গোর যখন বসেছে খলিলের সাথে তখন দিয়েছে। এবং এর পরপরই সে যখন মিটিং করেছে আমাদের ইন্ডিয়ান হাই কমিশনারের সাথে, তখন কি ডিসকাস হবে? ইউ টেল মি। সার্জিও গোরের এজেন্ডাটা কি? ইটস অ্যান আমেরিকান এজেন্ডা, ইটস অ্যান আমেরিকান এজেন্ডা। এইখানে তো আপনি ডেমোক্রেসি, ইনক্লুসিভ পলিটিক্স, ইলেকশনস সবকিছুই তো আলাপ করবেন। আপনার ব্যক্তিগত ইন্টারেস্ট তো সার্জিও গোর উইল নট টক উইথ ত্রিবেদী। হাই কমিশনের সাথে তো আমেরিকান ইন্টারেস্ট, যে আমি এখানে বেস বানাতে চাই, আমি অমুক করতে চাই, এইটা তো আর আলাপ করবে না সে ত্রিবেদীর সাথে। এই আলাপ তো করলে ইসের সাথে হবে, ফরেন মিনিস্টারের সাথে হবে, প্রাইম মিনিস্টারের সাথে হবে। ত্রিবেদীর সাথে তো শুধু আলাপ হবে বাংলাদেশের সিচুয়েশন, আওয়ামী লীগের সিচুয়েশন, শেখ হাসিনার সিচুয়েশন, এই জিনিসগুলি আলাপ হবে, বিকজ দ্যাট ইজ হিজ কনসার্ন ত্রিবেদীর।
ওর তো এই কনসার্ন না যে এখানে আমেরিকান বেস বানাবে কি, ওই আলাপগুলি তো একটা মাছ হায়ার লেভেল হবে উইথ দি প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, উইথ দি ফরেন মিনিস্টার অফ ইন্ডিয়া। ওরা আলাপ করবে ইসের সাথে, সেক্রেটারি অফ স্টেটের সাথে, প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে, এখানে ভালো হবে না খারাপ হবে করা, ওদের ইনফ্লুয়েন্স এইখানে যদি বেশি বাড়ে, হোয়াট ইফেক্ট ইট উইল হ্যাভ অন ইন্ডিয়া, এগুলি ইন্ডিয়ান কনসার্নস আছে। বাট ত্রিবেদীর সাথে তো এই কনসার্নস গুলি আলাপ হবে না, নো ওয়ে। আচ্ছা, যদি হয়ে থাকে এবং যুক্তরাষ্ট্রের ইন্টারেস্টেই তারা বাংলাদেশে ইনক্লুসিভ পলিটিক্স বা আওয়ামী লীগ প্রসঙ্গে কথা বলছে বা ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি নিয়ে কথা বলছে, আমার প্রশ্ন হচ্ছে যে তাহলে আহ যুক্তরাষ্ট্র তো আওয়ামী সরকারের পতন চেয়েছিল, সেই আওয়ামী লীগকে আবার কেন ফিরিয়ে নিয়ে আসতে চাইছে? আচ্ছা, ওই সময় একটু খেয়াল করবেন, বিকজ তখন বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের ভিউ ছিল যে আমরা সাউথ এশিয়া আমরা নিজেরাই দেখব, তোমাকে মাতবুরি করতে হবে না সাউথ এশিয়াতে, ইউ সি। তখন এই জিনিসগুলি হয়েছিল। পরবর্তীতে এই অ্যাডমিনিস্ট্রেশন এসে বলেছে মাই ফ্রেন্ড মোদি উইল লুক আফটার সাউথ এশিয়া। সো এখন মোদি দেখবে, ইন্ডিয়ানস উইল লুক আফটার সাউথ এশিয়া, নট দি আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশন ডাইরেক্টলি ইনভলভ হবে না। তারা কথাবার্তা বলবে বাট ডাইরেক্টলি ইনভলভ হবে না তারা। সিচুয়েশন চেঞ্জ হয়ে গেছে। ডিপ স্টেট যেটা ছিল তখন বাইডেনের অ্যাডমিনিস্ট্রেশনের সময়, ওরা এখন নাই। দেখেন, আপনি হাসকে দেখেন কিভাবে কাজ করতেছিল, ডেভিড লুকে দেখেন, আরেক মহিলা ছিল, নাম আমি ভুলে গেছি, সেও এসেছে বাংলাদেশে, বিকজ আই রিমেম্বার দ্যাট মহিলা ওয়াজ ইনভলভড ইন দি ওভারথ্রো অফ দ্য ইউক্রেনিয়ান রিজিম। ইউক্রেনের যে প্রেসিডেন্ট, যে পরে রাশিয়া চলে গেল, ওইখানে ওই মহিলা ছিল। খালি ছিল না, ওই স্কোয়ারে, সে আন্দোলনের সময় ওই স্কোয়ারে মজুদ ছিল। শি ওয়াজ অলসো ইন দিস অ্যাডমিনিস্ট্রেশন। তাহলে তাহলে এখন যুক্তরাষ্ট্রের স্বার্থটা কি? তারা তো নিজের খেয়ে বোনের মোষ তাড়াবে না, তাহলে তারা এখন টু ইনক্লুসিভ চেক নির্বাচন কথা, চাইনা, ইনক্লুসিভ পার্টিস কথা বলছে কেন? টু চেক চাইনা। আর ইনক্লুসিভ পলিটিক্স ওদের আবার ওদের হোম ইসের জন্য আবার ডেমোক্রেসির একটা ব্যাপার আছে, গণতন্ত্র, যেটা নিয়ে তারা মার্কেটিং করে, আবার উল্টা কাজও করে। সেটা তো আবার মাদুরোকেও সেটা তো আবার 12ই ফেব্রুয়ারি নির্বাচনের আগে বললো যে না, জনগণের অংশগ্রহণ মানে ইনক্লুসিভ নির্বাচন, সব দলকে অংশগ্রহণ করতে হবে এমন কোনো কথা নেই। আবার 24শে 7 জানুয়ারি নির্বাচনের আগে বলেছিল যে সব দলকে নিয়েই ইলেকশন করার অর্থ হচ্ছে ইনক্লুসিভ নির্বাচন। মানে এক এক সময় এক এক কথা। এখন রাইট। তাহলে এখন এই যে আমার নতুন বেশ, এখন নতুন ইয়ে হলো যে আমরা এখানে, আই থিঙ্ক দে আর ভেরি মাচ ইন্টারেস্টেড দ্যাট আওয়ামী লীগ এর জন্য স্পেস ক্রিয়েট করো, ওদেরকে এখানে পলিটিক্স করতে দাও। দে আর নট ইন এগ্রিমেন্ট উইথ হোয়াট ইউনুস হ্যাজ ডান। তাহলে বিকজ এই অ্যাডমিনিস্ট্রেশন মনে করে যে ইউনুস হলো ডেমোক্রেটসদের লোক, ইউনুস ফাইন্যান্স করে ডেমোক্রেটসদের, কাজে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন ইজ ভেরি অ্যালার্জিক টু দ্য ডেমোক্রেটিক ইয়ে। কিন্তু ইউনূস তো এখনো পর্যন্ত চেষ্টা চালিয়ে যাচ্ছেন রাষ্ট্রপতি হওয়ার জন্য। তিনি আবার এই ইন্ধনগুলো কোত্থেকে পাচ্ছেন? আমার মনে হয় না এইগুলি বোধহয় একটা প্রোপাগ্যান্ডা। দিস ইজ আ প্রোপাগ্যান্ডা। ইউনুসের কোনো স্কোপই নাই তারেক অ্যাডমিনিস্ট্রেশনে এসে সে এখানে এসে বসবে অ্যাজ প্রেসিডেন্ট। এই স্কোপটা নাই, এই স্কোপটা নাই। দিস ইজ গন, ইউনুস ইজ গন। ইউনুসকে আমাদের জনগণ বুঝে গেছে যে ইউনুস কি চিজ, এন্ড ইউনুস ক্যান ডেলিভার নাথিং। জনগণ মনে করেছিল যে ইউনুস তো এরকম তালি দিলে সব হয়ে যাবে, মানে হিজ আ জাদুঘর মনে করেছিল। বাট সে যে কত বড় ফ্রড, টাউট, এইটা জনগণ বুঝে গেছে। হিজ আ হারামজাদা অফ দ্য হাইয়েস্ট অর্ডার, এইটা জনগণ বুঝছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ অ্যাডভোকেট মোহসেন রশিদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনি ভালো থাকবেন। দর্শক, অ্যাডভোকেট মোহসেন রশিদ যেভাবে বিশ্লেষণ করছিলেন নিশ্চয়ই তার অনেক দিক থেকে বাস্তব ভিত্তি রয়েছে। আমাদের এখন দেখার বিষয় আসলে বাংলাদেশকে কেন্দ্র করে ভূ রাজনীতি কোন দিকে যায়। আজকে যখন তারেক রহমান সরকারের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের দুরবস্থা দেখি, তখন সত্যি সত্যি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পররাষ্ট্রমন্ত্রীগুলোর দিকে তাকালে আমার কিন্তু অত্যন্ত গর্ব হয় এবং শ্রদ্ধায় বুক ভরে আসে। সে কাহিনী বলার জন্য এই ভিডিওটা করছি। বন্ধুরা দেখুন, আপনারা দেখেছেন যে
ডক্টর খলিলুর রহমান এর আগে সাংবাদিকদের সামনে হাজির হয়ে তার সাথে আমেরিকান প্রেসিডেন্টের বিশেষ দূত এবং ভারতে নিযুক্ত আমেরিকান রাষ্ট্রদূত সার্জিও গোরের যে বৈঠক সম্পর্কে উনি যে সাংবাদিক সম্মেলন করেছিলেন, এবং তার পাশে যেভাবে তারেক রহমানের পররাষ্ট্র উপদেষ্টা একটা অবুঝ শিশুর মতো, কিংবা বলা যায় যে অনেকটা দৃষ্টিকটুভাবে হাসছিলেন, এবং তার পাশে বাংলাদেশে নিযুক্ত আমেরিকান রাষ্ট্রদূত অত্যন্ত বিরস বদনে দাঁড়িয়েছিলেন। তার বিপরীতে আমরা যদি শেখ হাসিনার নিয়োগকৃত পররাষ্ট্রমন্ত্রীদের দিকে তাকাই, এই দুটো সরকারের, অর্থাৎ দুটো সরকারের পার্থক্যটা আমাদের চোখে পড়ে। আমি চাই বন্ধুরা আপনারা সবাই এই পার্থক্যগুলো জাতির সামনে তুলে ধরুন, কারণ আমরা বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার, তার বিভিন্ন মন্ত্রণালয় নানানভাবে 2024 সাল পর্যন্ত, একেবারে 2009 সাল থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত, আরো ভালোভাবে বলতে গেলে শেষ 8-10 বছর, বিভিন্ন সাইবার সন্ত্রাসীদের দ্বারা এমন ভাবে প্রপাগান্ডার শিকার হয়েছিল, দেশে মানুষ এক ধরনের চিত্র পাচ্ছিল, কিন্তু বাস্তব চিত্রটা এখন আমাদের তুলে ধরার সুযোগ এসেছে, একদম দেখিয়ে দেখিয়ে কি করছেন আমাদের বর্তমানে এই যে 2024-এর জঙ্গি উত্থানের পর ফিরে আসা তারেক রহমানের সরকার, ইউনূস হয়ে তার যে পররাষ্ট্র মন্ত্রণালয় যেটা করছে, সেটা যদি আমরা দেখি, আরেকটা জিনিস দেখবেন যে 2024-এর জঙ্গি উত্থানের পর বাংলাদেশে কিন্তু মিডিয়া বলতে এখন আর কিছু নাই, একেবারে কোনো মিডিয়া নাই, মিডিয়ার মৃত্যু ঘটেছে। ঠিক শেখ হাসিনা সরকার যেদিন চলে গেছে সেদিনও বাংলাদেশে মিডিয়ার মৃত্যু ঘটেছে। ফলে বাংলাদেশের মানুষ এখন যা কিছু তথ্য পায়, বিচার বিশ্লেষণ পায়, সেটা আসলে এই ধরনের ফেসবুক, ইউটিউবের মাধ্যমে পায়। আর তারেক রহমানের সরকার অত্যন্ত সৌভাগ্যবান, ইউটিউবে যারা কথা বলে, এমনকি তারেক রহমান সরকারের সমালোচনা করে, আমি তো সমালোচনা অত্যন্ত কম করি, তারেক রহমান সরকারকে আমি কিছু পরামর্শ দিই, কারণ আমি তারেক রহমানের দলকে মনে করি যে বাংলাদেশের দ্বিদলীয় শাসন ব্যবস্থায় তারা গণতান্ত্রিক দল হিসাবে তাদের থাকা দরকার আছে। সেই হিসাবে আমি তারেক রহমান সরকারকে অনেক পরামর্শ দিই, কিছু সমালোচনা করি, বাট যারা সমালোচনা করেন তারাও কোনো তির্যক সমালোচনা করেন না, গঠনমূলক সমালোচনা করেন, কিন্তু কোনো সাইবার সন্ত্রাসী কিন্তু তারেক রহমান সরকারের বিরুদ্ধে লেগে থাকলে দেখতেন এই যে 2 দিন আগে ডক্টর খলিলুর রহমান একটা কথা বলেছিলেন যে ভারত আর চীনকে তুলনা করতে গিয়ে উনি স্ত্রী আর সতীনের সাথে তুলনা করেছিলেন। আপনারা কি দেখেছেন বাংলাদেশের কোনো মিডিয়া এটা নিয়ে একটুখানি টিটকারি মেরেছে? কোনো সাইবার সন্ত্রাসী কথা বলেছে? কোনো ইউটিউবার, কোনো ফেসবুকে একটা গালমন্দ করা হয়েছে? অথচ ডক্টর মোমেন পররাষ্ট্রমন্ত্রী থাকা অবস্থায় উনি একটা মন্তব্য করেছিলেন ভারত বাংলাদেশ সম্পর্কে, আমি সেটা এখানে উচ্চারণ করব না, কারণ ডক্টর মোমেন আমাদের অনেক শ্রদ্ধার পাত্র, এবং কিভাবে সেটা আমি একটু দেখিয়ে দিব। তখন কিন্তু সারা বাংলাদেশকে তোলপাড় করে ফেলেছে। এখনো সাইবার সন্ত্রাসীরা, সেই পিনাকি, সেই ইলিয়াস, কনক সরোয়ার সুযোগ পেলেই কিন্তু মোমেন স্যারের ওই কথা নিয়ে তির্যক মন্তব্য করে। কিন্তু দেখেন এই সব সন্ত্রাসীরা কিন্তু এখন চুপসে গেছে, এবং সন্ত্রাসী বাদ দেন, যেখানে সারা বাংলাদেশ ওই কথা নিয়ে অনেক ধরনের টিটকারি মেরেছিল, তারা কিন্তু আজকে এই যে খলিল সাহেব একই ধরনের মন্তব্য করলেন, আমি মনে করি যে একই ধরনের এটা সমালোচনা করা যায়, যে উনি এখানে বললেন যে কি স্ত্রী এবং সতীন, সারা বাংলাদেশের কেউ কিন্তু একটা কথা বললো না, অথচ যেই পররাষ্ট্রমন্ত্রীর একটা সহজ সরল কথাকে সারা বাংলাদেশ সেটা কোট করে টিটকারি মেরেছিল, তিনি কিন্তু অত্যন্ত জ্ঞানী একজন মানুষ বাংলাদেশের। এবং আপনারা দেখেছেন কিনা জানি না, আমরা তো ফরেন সার্ভিস করতে করতে চাকরির খাতিরে দেখেছিলাম যে মোমেন স্যার একবার আমেরিকা গিয়েছিলেন, তখন অবশ্য ডিপ স্টেট যেগুলো বলা হয়, অর্থাৎ আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশন শেখ হাসিনা সরকারকে ফেলে দেওয়ার জন্য বাংলাদেশে টাকা পয়সা পাঠাচ্ছে, যে টাকা পয়সার কাহিনী আমরা শুনেছি সরাসরি প্রেসিডেন্ট ট্রাম্পের মুখ থেকে। তখন মোমেন সাহেব আর তখন জো বাইডেনের পররাষ্ট্রমন্ত্রী বা সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিংকেন টেবিলের দুই পাশে বসে তারা মিটিং করছিলেন। সেই মিটিংয়ে ওই দুইজনই
প্রেসের সামনে ওইখান থেকে টেবিলে বসে 1 মিনিট করে তারা কথা বলেছিলেন, যেটা কিন্তু এখন আর বিএনপি সরকারের খলিল সাহেব সাহসী করছেন না, অর্থাৎ আমেরিকানদের সাথে একসাথে সাংবাদিক সম্মেলনে আসার। তিনি একা এসেই কিন্তু রেগে যাচ্ছেন, ধমক দিচ্ছেন, বিভিন্ন কথা বলছেন। অথচ যারা টেবিলে তখন অ্যান্টনি ব্লিংকেন এবং ডক্টর একে আব্দুল মোমেনকে দেখেছেন, আমাদের কাছে কিন্তু আপনি দেখলে বুঝতে পারবেন যে সেই অ্যান্টনি ব্লিংকেনকে কিন্তু ডক্টর আব্দুল মোমেনের ছাত্র মনে হয়েছিল, ছাত্র, শুধুই ছাত্র, একজন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আর একজন সর্বা, হ্যাঁ, বিশ্বের 1 নাম্বার সুপার পাওয়ার মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী। শুধু ডক্টর আব্দুল মোমেন কেন, আমরা যদি অন্য পররাষ্ট্রমন্ত্রীগুলোর দিকে তাকাই, সেই ডাক্তার দীপু মনি, আবুল হাসান মাহমুদ আলী, ডক্টর হাসান মাহমুদ, সাথে আমাদের 2বারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, উনাদের দিকে আপনারা তাকান। আপনারা এখন দরকার হলে আমার কথা বিশ্বাস না করলে ইউটিউবে যান, উনাদের অনেক ভিডিও আছে, অনেক ধরনের আপনার ইন্টারভিউ আছে, প্রেস কনফারেন্স আছে। এমনকি আমাদের তখনকার পররাষ্ট্র সচিবগুলোও যদি দেখেন, বিশেষ করে আমাদের সর্বশেষ ফরেন সেক্রেটারি যিনি মাসুদ বিন মোমেন, তাদের আপনারা মিডিয়া উপস্থিতি দেখেন, সাংবাদিকদের সাথে কথা বলা দেখেন, বিদেশি গেস্টদের সাথে দাঁড়িয়ে কথা বলা দেখেন, আপনারা দেখবেন কি গ্রেস, হ্যাঁ, কি ধরনের একটা অ্যাপিয়ারেন্স, হ্যাঁ, কিভাবে কূটনীতি সুলভ, যেটা দেখলে একটা দেশের নাগরিক হিসাবে আসলে আপনার গর্ববোধ হবে যদি আপনি বর্তমানে তারেক রহমান সরকারের এই এই মানে বর্তমান পররাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে তাকিয়ে থাকেন। আমরা দেখেছিলাম যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ক্লাইমেট এনভয় জন কেরি, যিনি একজন প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট ছিলেন সেই ডেমোক্রেটিক পার্টির হয়ে, তিনি বাংলাদেশে এসেছিলেন। তখন আপনারা দেখেছেন প্রাইম মিনিস্টার শেখ হাসিনার সামনে কিভাবে নম্র হয়ে সেই জন কেরি দাঁড়িয়েছিলেন, এবং তখনও ডক্টর আব্দুল মোমেন এবং জন কেরি সাংবাদিক সম্মেলন করেছিলেন। কি গ্রেসফুল! আমি অবশ্য নিজেই তখন ডাইরেক্টর জেনারেল পাবলিক ডিপ্লোমেসি ছিলাম, অর্থাৎ যেটা ছিল একসময় এক্সটার্নাল পাবলিসিটি উইং, যেই দেশ থেকে আসলে সব সাংবাদিক সম্মেলন আয়োজন করে, আমি নিজেই ওগুলো আয়োজন করেছিলাম ডিজি হিসাবে, এবং আমি নিজে স্বচক্ষে এগুলো দেখেছি। এখন সেখানে দেখি যে তারেক রহমান সরকার একজন অতিরিক্ত পররাষ্ট্র সচিবকে বসিয়েছে একই দেশ দেখার জন্য। সব আছে, কিন্তু আসলে সেই অ্যাপিয়ারেন্সটা নাই, সেই গ্রেসটা নাই, সেই আভিজাত্যটা নাই। এখন হয়ে গেছে হুমায়ুন কবিরের, হ্যাঁ, খটখট করে হাসা, দাঁত দেখিয়ে হাসা, ডক্টর খলিলুর রহমানের মারমুখী ভাব, আর পাশে অন্য কারো আসলে বিরস বদনে দাঁড়িয়ে থাকা। কোথায় চলে এসছে বাংলাদেশের সরকারের ফরেন পলিসি কন্ডাক্ট? কোথায় ছিল সেই ডাক্তার দীপু মনি, সেক্রেটারি অফ স্টেট হিলারি ক্লিন্টনের সাথে পাশাপাশি দাঁড়িয়ে ওয়াশিংটনে, ঢাকাতে 2বার কিন্তু এসব প্রেস কনফারেন্স করেছেন। আপনারা একটু ইউটিউবে গিয়ে সেগুলো দেখবেন। আর এখন খলিল সাহেব যা করছেন, অর্থাৎ চীন থেকে এসে কিংবা ওই যে সার্জিও গড় ঢাকায় থাকা অবস্থায়, এগুলোকে কিন্তু আপনারা একটু তুলনা করবেন। আমার ওই দিন মনে হয়েছে গতদিন, এই যে আমি অবশ্যই এটা নিয়ে আলাদাও কথা বলেছি, যে খলিল সাহেব গতদিন যেভাবে উত্তেজিত ছিলেন, মনে হলো ওনার উপর দিয়ে ঝড় বয়ে গেছে, ওনার উপর দিয়ে তুফান চলে গেছে, ভূমিকম্প হয়ে গেছে ওনার পায়ের নিচে। আপনি যদি ডক্টর হাসান মাহমুদকে নেন, দেখবেন যে এই খলিল সাহেবের যেই বোঝা, এটা যদি ডক্টর হাসান মাহমুদের উপর 10 গুণ করেন, উনি কিন্তু সোজা হয়ে দাঁড়িয়ে থাকবে। আপনি কিন্তু বুঝতে পারবেন না, আপনি মোটেও বুঝতে পারবেন না যে তার উপর একটা ঝড় বয়ে গেছে। ঠিক একইভাবে ডক্টর আব্দুল মোমেনকে আমরা দেখেছি যে তিনি ইন্ডিয়ান এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টারের পাশে দাঁড়িয়ে সাংবাদিক সম্মেলন করেছেন। কখনো তো আমাদের কাছে মনে হয় নাই যে হ্যাঁ, এই দুরবস্থা আসলে বাংলাদেশ পড়তে পারে। শাহরিয়ার আলম সাহেবের দেখেন, উনি প্রেসকে কি সুন্দরভাবে হ্যান্ডেল করতেন সব সময়। কিংবা আবুল হাসান মাহমুদ আলী, যে পরিমাণ প্রজ্ঞাবান একজন মানুষ ছিলেন। অথচ আমি ব্যক্তিগতভাবে আমাদের এইসব পররাষ্ট্রমন্ত্রী, প্রতিমন্ত্রী সবার সমালোচনা করেছি, হ্যাঁ, যে ওনাদের সম্পর্কে তির্যক মন্তব্য করেছি, বলেছি তারা ব্যর্থ, তারা এটা সেটা। কিন্তু আজকে যখন তাকিয়ে দেখি তারেক রহমান সরকারের বর্তমান পররাষ্ট্র মন্ত্রণালয় এবং তার যে 3জন আমি অবশ্য শামা ওবায়েদকে খুব একটা দোষ দেই না, উনি মনে হচ্ছে যে একমাত্র মাথা ঠান্ডা রেখে এখন পর্যন্ত টিকে আছেন। বাকি খলিল সাহেব এবং আর পররাষ্ট্র উপদেষ্টা, এরা কিন্তু আসলে খেই হারিয়ে ফেলেছে। আর পররাষ্ট্র উপদেষ্টা তো একেবারেই কি বলবো ওনার সম্পর্কে, উনি একটা সম্মানিত পোস্টে আছেন, কিন্তু উনি আসলে প্রধানমন্ত্রীর প্রতি কোনোভাবেই উনি ইয়ে করতে পারছেন না, মানে প্রধানমন্ত্রীর প্রতি
কোনো দায়িত্বই পালন করতে পারছে না, মানে তার প্রধানমন্ত্রীর প্রতি, তারেক রহমানের প্রতি। আর খলিল সাহেবের উপর আমি এটাকে আসলে আল্লাহর গজব হিসাবে দেখি। 2024-এর জঙ্গি উত্থানে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের হাত ধরে বাংলাদেশের প্রধানমন্ত্রী, অত্যন্ত দেশপ্রেমিক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জঙ্গি, সারা বাংলাদেশের মানুষকে জঙ্গি, সাইবার সন্ত্রাসীদের দ্বারা, জঙ্গিদের বিভিন্ন অভিনয় দ্বারা, নটনটিদের অভিনয় দ্বারা মানুষের এক ধরনের মগজ ধোলাই করে কিন্তু বাংলাদেশের রাস্তায় নামিয়েছিল ঢাকা শহরে। এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুন খারাপি যাতে কম হয় না হয় সেজন্য তিনি দৃশ্যপট থেকে সরে যান। পরবর্তীতে দেখেন বাংলাদেশের সেই 7% 8% বার্ষিক যে অর্থনীতির যে প্রবৃদ্ধি ছিল সেটা এখন 2.2% এসে, এবং এটা যত দিন যাচ্ছে মনে হচ্ছে যে এটা কমা ছাড়া বাড়বে না। বন্ধুরা, আপনারা যারা দেখছেন একটু চিন্তা করে দেখবেন, শেখ হাসিনা যেদিন বাংলাদেশের লাস্ট ক্ষমতায় ছিলেন 5 আগস্ট 2024, সেই দিন আপনার পকেটে যেটা ছিল 100 টাকা, সেটা আজকে আপনার পকেটে কিন্তু 40 টাকা। এটা আপনি হয়তো বুঝছেন না বাংলাদেশে বসে, কিন্তু যারা মধ্যমেয়াদী বা উচ্চ মধ্যবিত্ত পরিবারের যারা সন্তান বিদেশে পড়াশোনার খরচ পাঠান, তারা জানেন যে একটা ডলার কিনতে গেলে আজকে কত টাকা মানুষের পকেট থেকে চলে যাচ্ছে। বা চিকিৎসার জন্য যারা বিদেশে আপনাদের আপনজনকে নিয়ে যাচ্ছেন, একটা ডলার কিনতে গেলে আপনার পকেট থেকে কত টাকা ঝরে যাচ্ছে। এগুলা কিন্তু বাংলাদেশকে 2024-এর জঙ্গিদের অবদান। এবং তারেক রহমান সরকারের ফরেন পলিসি বা সার্জিও গোরের ভিজিট নিয়ে আরো অন্যান্য ভিডিও করছি বলে এখানে এই কথাগুলো বলছি না, শুধু একটা জায়গায় এসে আবার থামি। এর মধ্যে আবার খবর এসছে যে তারেক রহমান সরকারের ভারতের প্রধানমন্ত্রী যেই দাওয়াত দিয়েছেন, সেখানে নাকি ওনাকে বিমস্টেকের প্রেসিডেন্ট হিসাবে দাওয়াত দিয়েছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রীরা কি উল্লেখই করেন নাই। এটা আবার আজকে দেখলাম যে ভারতের এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রিতে যিনি স্পোক্স পার্সন আছেন, তাকে এক সাংবাদিক প্রশ্ন করেছেন। প্রশ্ন করার পর কিন্তু স্পোক্স পার্সন উত্তরটা দিলেন না, মানে উনিও কনফিডেন্টলি বলতে পারছেন না সত্যি শুধু কি বিমস্টেকের প্রধানমন্ত্রী বলেই কি নরেন্দ্র মোদী সাহেব তারেক রহমানকে চিঠিটা পাঠিয়েছেন, নাকি তিনি যে বাংলাদেশেরও প্রধানমন্ত্রী সেটাও স্বীকার করেছেন। তিনি অবশ্য বলেছেন সাংবাদিককে ওইটা তিনি জেনে এসে জানাবেন। কিন্তু আমারও একটু খটকা লাগলো যে এটাতে এত কনফিউশন, তাহলে কি কোনো মানে যা বলা হচ্ছে তাই সত্যি? তো তারেক রহমানের সাহেবের উচিত এখনই দাওয়াতপত্রটা ফেসবুকে প্রকাশ করে দেয়, কারণ সাম্প্রতিককালে আমরা দেখেছি যে অনেক এই ধরনের দাওয়াতপত্র কিন্তু সবাই প্রকাশ করেছে, এমনকি ভারতীয়রাও প্রকাশ করেছে। ভারতের প্রধানমন্ত্রী তো অত্যন্ত আহ্লাদের সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানকে 2বার দাওয়াত করেছেন ভারতে ভিজিট করার জন্য। সেগুলো তো ইন্ডিয়ান হাই কমিশনই প্রকাশ করেছে। কারণ ব্রিক্সের যে সম্মেলনে তারেক রহমান দাওয়াত পেয়েছেন, সেই দাওয়াতপত্রটা কিন্তু প্রকাশ করে দিলে কিন্তু এই জল্পনা কল্পনার অবসান হয়। আসলে তারেক রহমান জানছেন ওনা কি করবেন, তার পররাষ্ট্র মন্ত্রণালয় বুঝতে পারছে না। তাদের আসলে কোনো কার্যক্রম নাই, তাদের ফেসবুক, তাদের টুইটার, এগুলো আসলে অলস পড়ে আছে। আমি একটু বলি কেন, কারণ এই ফেসবুক ইউটিউব গুলা কিন্তু আমার হাত ধরে অনেক গতি পেয়েছিল ফরেন মিনিস্ট্রির। ফেসবুক আর এক্স হ্যান্ডেল যেটা টুইটার, আমার হাত ধরে যে গতি পাওয়ার জিনিস, এখন কোনোই গতি নাই। এবং আমি নিজে যখন এগুলার গতি আনয়ন করি, তখন আমি নিজেও ফেসবুক, এক্স বা টুইটার চালাইতেই জানতাম না। আমাকে শাহরিয়ার আলম সাহেব ধমক দিয়ে এই টুইটারটা খুলিয়েছিলেন, এখন যেটা ফরেন মিনিস্ট্রির এক্স হ্যান্ডেল। অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় আসলে। আমরা যদি শেখ হাসিনা সরকারের মন্ত্রী, আমি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কথাই বললাম, সর্বক্ষেত্রে কিন্তু সেই অবস্থা। এবং আমার কনক্লুশন হলো শেখ হাসিনা সবচেয়ে দুর্বল, অর্থাৎ দুর্বলতম মন্ত্রী। তারেক রহমান সরকারের সবলতম মন্ত্রীর চেয়ে সব দিক থেকে বেটার ছিলেন, এটাই কিন্তু দেখা যায়। আর তারেক রহমানের যে দুরবস্থা আমরা সব দিকে দেখি, এবং তার ফরেন পলিসি কন্ডাক্টে এখন যে হিমশিম খাচ্ছেন তিনি, অর্থাৎ বিভিন্ন পরাশক্তির মাঝে পড়ে, এইটা দেখে শেখ হাসিনা সরকারের দিকে যত তাকাই এবং প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রনায়ক হিসাবে শেখ হাসিনার দিকে যত তাকাই, তত কিন্তু তার নিজস্ব প্রজ্ঞার প্রতি শ্রদ্ধায় আমার অন্তত মাথা নত হয়ে আসে। আমি নিশ্চিত আপনারা যদি আমি যা বলছি সেগুলো একটু খতিয়ে দেখেন, এবং আমি কোনো বানিয়ে বলছি কিনা, মিথ্যা বলছি কিনা, সেটা যদি আপনারা একটু সোশ্যাল মিডিয়াতে ঢুকে, ইউটিউবে দেখে, পুরনো ভিডিও সার্চ করে আপনারা যদি এগুলা বের করে আনেন, আপনারা দেখবেন যে আপনাদেরও তাই হচ্ছে। যে হ্যাঁ, শেখ হাসিনার প্রতি আপনি যদি তার শত্রু হয়ে থাকেন, আপনি যদি জঙ্গিও হয়ে থাকেন, আপনার মানতে ইচ্ছে করবে যে না, শেখ হাসিনাই ছিলেন
আসল প্রজ্ঞাবান। তার পররাষ্ট্রমন্ত্রীরা বর্তমানে তারেক রহমান সরকারের পররাষ্ট্রমন্ত্রী বা উপদেষ্টাদের চেয়ে অনেক অনেক ভালো ছিলেন, আদর্শ স্থানে ছিলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত দর্শক, একেবারে ঝড়ের কুটিকে হঠাৎ করে শেখ হাসিনার দেশে ফেরার যে সিদ্ধান্ত, এটি বাংলাদেশে যেভাবে তোলপাড় সৃষ্টি করেছে, একইভাবে ভারতের রাজনীতিতেও মারাত্মক তোলপাড় তৈরি করেছে। আমরা বাংলাদেশে বসে নানা রকম যাকে বলা হয় সমীকরণ করার চেষ্টা করছি। বেশিরভাগ মানুষ বলার চেষ্টা করছে না না তিনি আসবেন না, জাস্ট একটা ফাপড় তোলার জন্য, ভয় দেখানোর জন্য, নাটক করার জন্য, নেতাকর্মীদেরকে চাঙ্গা করার জন্য। কিছু করার নেই, বেকার বসে আছেন, তাই একটু ভয় ঠয় দেখিয়ে তৃপ্তি পাচ্ছেন বেচারা। এরকম কথাবার্তা বলে আমাদের একটা বিরাট শ্রেণীর মানুষ নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন। আবার রাষ্ট্র ক্ষমতা যারা আছেন তাদের একটা বিরাট অংশ, তারা বলার চেষ্টা করছেন যে আসুন, আসার আগে গ্রেপ্তার করা হবে, এয়ারপোর্ট থেকে গ্রেপ্তার করা হবে, সীমান্ত থেকে গ্রেপ্তার করা হবে, যেভাবে আসেন আপনাকে আত্মসমর্পণের সুযোগ দেওয়া হবে। আপনি হেলে দুলে লক্ষ লক্ষ লোক নিয়ে মিছিল করে করে তারপর আদালতে হাজির হবেন। বাইরে লক্ষ লক্ষ লোক স্লোগান দিতে থাকবে, বিচারক প্রাণের ভয়ে আপনাকে একদম জামিন দিয়ে দেবে। আমরা সেই সুযোগ দেব না। আসার সঙ্গে সঙ্গে আপনাকে যেখানে পাবো সেখানেই গ্রেপ্তার করা হবে, এরপর আইন অনুযায়ী আপনাকে জেলে নেওয়া হবে। জেল থেকে যদি নিরাপদ মনে করি তাহলে আদালতে উঠানো হবে, আর যদি নিরাপদ না হয় জেলের মধ্যেই সাব জেল তৈরি করে সেখানে আমরা আলাদা কোর্ট বসাবো। এর আগে তো সংসদে 111-এর সময় বেগম জিয়ার এবং শেখ হাসিনার বিচার হয়েছে, আলাদা কোর্ট। সেখানে বেগম জিয়ার বিচারের জন্য আলাদা কোর্ট ছিল, এরশাদের জন্য আলাদা কোর্ট তৈরি করা হয়েছিল, শেখ হাসিনার জন্য সংসদের ভিতরে আলাদা সাব জেল তৈরি করা হয়েছিল এবং কোর্টও তৈরি করা হয়েছিল। তো অতীতে এই ধরনের ঘটনা রয়েছে। কাজেই এবার আরও সুন্দর করে, আরও চমৎকারভাবে, একেবারে আধুনিক প্রযুক্তি দিয়ে এই গ্রেপ্তার এবং বিচার করা হবে বলে সরকারের যারা লোকজন তারা হম্বিতম্বি করছেন। আর এই যে সরকার যত হম্বিতম্বি করছেন তাতে করে আওয়ামী লীগের লোকদের আনন্দ বেড়ে গেছে। তারা মনে করছেন যে সরকারি যে রিয়াকশন দেখাচ্ছে, প্রতিক্রিয়া দেখাচ্ছে, ইট মিনস সরকার ভয় পেয়ে গেছে। আমাদের দেশে ভয় পেলে দেখবেন যে মানুষ অদ্ভুত কতগুলো কাণ্ড করে। সে ঘামতে থাকে, সে কাঁপতে থাকে, সে হাসতে থাকে, অনেক সময় সে কাঁদতে থাকে, অনেক সময় সে সাহস দেখাতে থাকে এবং জোরে জোরে কথা বলে আবার গানও করে। এই হলো ভয়ের অবস্থা। কদিন আগে একজন বেশ জ্ঞানী লোকের সঙ্গে কথা বলছিলাম। দুজন প্রভাবশালী লোকের হ্যান্ডশেক, তার সেই হ্যান্ডশেকের দৃশ্য নিয়ে তার সঙ্গে কথা হলো। আমি বললাম ভদ্রলোককে যে ভাই আপনি কি হ্যান্ডশেকটা দেখেছেন? যে একজনের হ্যান্ডশেক খুব সাবলীল ছিল, আর একজন খুব জোরে হাত চেপে ধরেছে এবং এতটা জোরে হাত চেপে ধরেছে যে তার হাতের পেশিগুলো ফুলে গেছে এবং দেখা যাচ্ছিল। তো তিনি বললেন যে রনি ভাই আপনি লক্ষ্য করেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ, বাট আরেকটু লক্ষ্য করলে দেখতে পাবেন যে সে শুধু তার যে পেশি ওটা শক্ত করেনি, তার হাতের যে রগগুলো রয়েছে ওগুলো ফুলে উঠেছে, ওইগুলো ফুলেছিল। আমি বললাম যে তাহলে তো আপনি আমার চেয়ে ভালোভাবে দেখেছেন, কারণটা কি? বলে ভয় পেয়েছে। মানুষ যখন এরকম ভয় পায় তখন সে এই কাজগুলো করে। আমাদের সেই দেখা এক ভদ্রলোক 75 বছর বয়সে সে হঠাৎ করে বিয়ে করে বসলো। বেশ লম্বা চড়া, একদম 6 ফিট উচ্চতার, পাত্রীর বয়স 18-19 বছর। তো লোকজন যেন তাকে বুড়া বলতে না পারে এই জন্য সে করলো কি, সে হাফ শার্ট পরতো এবং নিজের পেশি দেখাতো এবং কোনো মানুষের সঙ্গে যখন হ্যান্ডশেক করতো সে জোরে চাপ, মানে প্রথমে জোরে টাস করে একটা থাপ্পড় দিয়ে হাতটা ধরতো, তারপর এমন জোরে চাপ দিয়ে ঝাঁকি দিয়ে সে দেখাতো তার কুয়াত আছে। তো সে আমাকে এরকম 2-3 দিন আগে অপ্রস্তুত করে ফেললো। আমি তো নর্মাল ভদ্রতাভাবে হাত এগিয়ে দিয়েছি, ভদ্রলোক একটা কোম্পানির জিএম, সেইভাবে আমার হাতটা ধরে যেভাবে ঝাঁকি দিল, আমার প্রস্তুতি না থাকার কারণে হাতেই আমি ব্যথা পেলাম। তখন আমার বয়স অল্প। আমি একজন সিনিয়র লোকের কাছে জিজ্ঞেস করলাম যে এই লোক এরকম কেন করলো? তো উনি বললেন যে আপনি জানেন না সে একটা বিয়ে করেছে, তো তাকে সবাই বুড়া বলে,
এই জন্য সে মানসিক একটা তৃপ্তির জন্য সে সব জায়গায় কুয়াদ দেখায়। যাক, এরপর আমি সেই জায়গাতে গেলাম। তা আমি আমারও খুব দুষ্টুমি জাগলো। আমি বললাম যে, চাচা আপনি তো অনেক শক্তিশালী মানুষ। তো বলছে, হ্যাঁ বাবা, আমি বুক ডাউন দিই, এটা করি, এটা করি, এটা করি। আমি বললাম যে, কিন্তু আমার তো মনে হয় আপনি আমার সঙ্গে পাঞ্জা লড়ে পারবেন না। কিন্তু আমি তার হ্যান্ডশেক করে দেখছি, তার সঙ্গে আমি কিন্তু পাঞ্জা লড়ে আসতেই পারতাম না। তো সে বলল যে, না আপনি আমার সাথে পারবেন না। আমি বললাম যে, আসেন লেটস ট্রাই। এটা আমি বলতেছি 1990 সনের ঘটনা। তখন আমি একেবারে লিনথিন ছিলাম। আমার উচ্চতা 5 ফিট 7 ইঞ্চি আর তার উচ্চতা 6 ফিট আমি বললাম। কিন্তু ভদ্রলোক মানে ভয় পেয়ে গেলেন এবং তিনি আর আমার সঙ্গে সে হ্যান্ডশেক করতে মানে পাঞ্জা লড়তে সাহস পেলেন না। আমি রোজ তাকে জ্বালাই আর সে আমাকে দেখলে পালিয়ে পালিয়ে থাকে। এরকম আমাদের সমাজে দেখবেন ভয় পেলে তার কতগুলো সিমটম এবং অবস্থা ফুটে ওঠে। আওয়ামী লীগের লোকজন মনে করছে যে সরকার এই যে যা কিছু বলছে, যা কিছু করছে মূলত তারা ভয় পাচ্ছে। এজন্য তারা আপা আসবে, আপা আসবে ইত্যাদি বলে পুরো মার্কেট গরম করে রেখেছে। অন্যদিকে শেখ হাসিনা তো কম দুষ্ট নয়। দুষ্টের শিরোমণি লঙ্কা রাজা, চুপি চুপি খাও তুমি চানাচুর ভাজা। সিরিয়াস দুষ্ট। এত দুষ্ট আপনি চিন্তা করেন, আব্দুস সামাদ আজাদকে তিনি বিয়ে করাই দিলেন। তারপর সংসদে তিনি সংবর্ধনার আয়োজন করলেন। বেসিক্যালি সিলেটের রাজনীতি নিয়ে আব্দুস সামাদ আজাদ এবং সুরঞ্জিত সেনগুপ্ত দুজনের প্রতি তিনি খুব বিরক্ত ছিলেন। আব্দুস সামাদ আজাদকে অপমান করার জন্য সে যখন তার স্ত্রী মারা গেল, বলতে গেলে সেই ঘটকালি করে বিয়ে করাই দিলেন। বিয়ে করার পর সংসদে সংবর্ধনা দিলেন। সব মন্ত্রী এমপিরা আসছে। আব্দুস সামাদ আজাদ পররাষ্ট্রমন্ত্রী, তিনি তার নববিবাহিত স্ত্রীকে নিয়ে আসছেন, এমন সময় জোরে হিন্দি গান তিনি বাজিয়ে দিলেন। সাইয়া দিল মে নারে আপকো চেনা জানা রে সামসামা সামসাম। আব্দুস সামাদ আজাদের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন আমার এক ভগ্নিপতি। ভদ্রলোক সে অনুষ্ঠানে এসে আমার সেই ভগ্নিপতির বাসায় গেলেন। গিয়ে তাকে বললেন যে, দোস্ত এমন অপমান আমি জীবনে হয়নি বলে চোখের পানি ছেড়ে দিলেন। এই যে সুরঞ্জিত সেনগুপ্তকে টাকার বস্তা সহ ধরা, এত মন্ত্রী বানিয়েছেন, আবার সেই তাকে টাকার বস্তা সহ ধরে তাকে কালো বিড়াল করে ছেড়ে দিয়েছেন। দিস ইজ শেখ হাসিনা। তো সেই শেখ হাসিনা তিনিও পুরো উদ্যমে খেলে যাচ্ছেন, ভয় দেখাচ্ছেন, ডেইলি নিত্য নতুন কথা বলছেন, ভিডিও ফুটেজ, অডিও ফুটেজ দিয়ে, মানে এখন পুরো যাকে বলে অনলাইন জগৎটাই আওয়ামী লীগের লোকজন এবং আওয়ামী লীগের বট বাহিনীর দখলে। জামাতি বট এখন মানে নাই বললেই চলে। বিএনপি তো যেখানে ডাইরেক্ট তারা অ্যাকশন দেখাতে পারে, কাজে তাদের আর বট বাহিনী এখন দরকার নাই। তো এর ফলে কি হলো, শেখ হাসিনার এই যে আগমন এবং এই সমস্ত ঘটনা নিয়ে দিল্লির যে যাদেরকে বলা হয় দক্ষিণ ব্লক, মানে যারা দোজ হু আর দ্য পলিটিশিয়ান, তারা কনফিউজড। এখানে এটা তাদের প্ল্যানের মধ্যে নেই। দ্বিতীয়ত দিল্লির যে সকল থিঙ্ক ট্যাঙ্ক রয়েছে, 3-4টে থিঙ্ক ট্যাঙ্ক রয়েছে, বিজেপি কেন্দ্রিক, কংগ্রেস কেন্দ্রিক, আর হলো সেখানে যারা এখনো বাম ঘরানার রাজনীতি নিয়ে স্বপ্ন দেখেন, বা তৃতীয় এই যে ককরোচ পার্টি হলো, বা আম আদমি পার্টি হয়েছিল, বা মমতা ব্যানার্জি হয়েছিল, আবার এখানে থালাপতি বিজয় হয়েছে তামিলনাড়ুতে। এগুলো মূলত যারা বিকল্প তৃতীয় শক্তি বা বিকল্প শক্তিকে রাজনীতির অঙ্গনে আনতে চায়, তাদের প্রমোশনে কিন্তু বিভিন্ন জায়গাতে এরকম ব্যতিক্রমীধর্মী রাজনৈতিক পরিবর্তন ঘটে যায়। এই পুরো 3টে গ্রুপ তারা কিন্তু গবেষণা করছে। গবেষণা করে তারা রিজন খুঁজে পাচ্ছে না যে হোয়াই, কেন শেখ হাসিনা এই সময়টাতে বাংলাদেশে যেতে চাচ্ছে না, আসতে চাচ্ছে না। এর কারণ হলো এখন দল হিসেবে কোনো রকম সাংগঠনিক কর্মকাণ্ড নেই। যত ইন্টারনেটে লাফালাফি করেন, 10 জন লোক একত্রে, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, প্রকাশ্যে 1 ঘন্টা ঘোষণা দিয়ে দাঁড়ানোর মতো এমনকি টুঙ্গি পাড়াতে তাদের অ্যাবিলিটি নেই। তারা সারপ্রাইজ করতে পারে, 200-500 লোক নিয়ে ঝটিকা মিছিল করে আবার হারিয়ে যেতে পারে, মশাল মিছিল করে হারিয়ে যেতে পারে, গাড়ি ভাঙতে পারবে। কিন্তু আমাদের এই জনগণের মধ্যে, এই ঢাকা শহরের কোনো এলাকাতে, বাংলাদেশের কোনো একটা উপজেলাতে না, ইউনিয়নে জাস্ট ঘোষণা দিয়ে আমরা 10 জন ছাত্রলীগের লোক, যুবলীগের লোক এখানে 3 ঘন্টা দাঁড়িয়ে থাকবো, দেখি আপনারা কি করতে পারেন। এরকম ঘটনা এখন বাংলাদেশে সিঙ্গেল এখনো তৈরি হয়নি। তো সেক্ষেত্রে যদি শেখ হাসিনা বাংলাদেশে আসেন, লক্ষ লক্ষ কোটি কোটি লোক এয়ারপোর্টে যাবে, এটা স্বপ্নে সম্ভব, বাস্তবে সেই পরিস্থিতি এখনো তৈরি হয়নি। এই সেই শেখ হাসিনা
যাকে ১১-এর সময় তার বাড়ি থেকে গ্রেপ্তার করে নেওয়া যাওয়া হয়েছে, কোনো লোক ছিল না সেখানে। ১-১১-এর সময় তার পক্ষে একটা বিবৃতি দেওয়ার জন্য, তার সাথে কথা বলার জন্য কোনো লোক ছিল না। তিনি নিজে লতিফ সিদ্দিকীকে ডেকে এনে কথা বলেছেন। লতিফ সিদ্দিকী বের হয়ে তারপরে সুধা সদনের সামনে তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়েছেন। এটা তো আমরা নিজের চোখে দেখেছি। তার বাবার লাশ বঙ্গবন্ধু ভবনে পড়েছিল ৩২ নম্বরে। সে লাশের সৎকার না করে আওয়ামী লীগের সব লোক বঙ্গভবনে চলে গিয়েছিল। তারপর মন্ত্রী হওয়ার জন্য সেই যে খন্দকার মোশতাকের হাতে পায়ে ধরা, তার ক্যাবিনেটে স্থান পাওয়ার জন্য লবিং করা, তার পা ধরে সালাম করা, এগুলো নিয়ে বহু কল্পকাহিনী আছে এবং এটা শেখ হাসিনা খুব ভালো করে জানেন। তো এগুলো জানার পরেও কেন তিনি আসতে চাচ্ছেন? তার তো অভিজ্ঞতা আছে। তিনি যেদিন বেগম জিয়ার মতো বাংলাদেশের জনপ্রিয়তম নেত্রী, আওয়ামী লীগের কন্টেম্পোরারি, শেখ হাসিনার কন্টেম্পোরারি, তাকে তার বাসার সামনে বালুর ট্রাক দিয়ে দিলেন। তার অফিসে সেই হারুন, তারপর মেহেদি, এই সমস্ত পুলিশ অফিসারদেরকে পাঠিয়ে তছনছ করতেন, বোমা পেতে দিয়ে আসতেন, চাল ডাল পানির বোতলগুলো সেখান থেকে নিয়ে আসতেন। রুহুল কবির রিজভী ধরে নিয়ে আসতেন, আবার ছেড়ে দিতেন, আবার থাকতেন, একা একা তিনি সেখানে থাকতেন পুরো সময়টা। তো কি হয়েছে? কিছুই হয়নি। আবার এখন আওয়ামী লীগের অফিস পুরো বিরান ভূমি। কি করতে পারছে আওয়ামী লীগ? আমাদের দেশের যে জিনিসটা আছে, সবাই শক্তের ভক্ত নরমের জন্য, ক্ষমতা যার হাতে আছে, এটা যেন একটা আলাদিনের চেয়ার, একবার দত্তের মতো খুলে যা সেম সেম, এটা কোড নম্বর। এই কোড নম্বর না আসা পর্যন্ত এখানে আসলে কেউ বড় কথা বলতে পারে না। আজকে এই যে তারেক রহমান সাহেব ক্ষমতায় আছে, উনি এই দেশে আসার আগের দিন পর্যন্ত তিনি কি ছিলেন? এই যে এখন সালাউদ্দিন সাহেব বড় বড় কথা বলছেন, বা এই যে মীর শাহ আলম ক্ষমতা দেখাচ্ছেন, ইউনূস জামানাতে তারা কোথায় ছিলেন? এই সালাউদ্দিন সাহেবকে তো হাসনাত, সার্জিস, নাহিদ তাদেরকে তাবেদারি করে, তারপর ইউনূস সাহেবের প্রেস সেক্রেটারিকে তাবেদারি করে তাদেরকে ম্যানেজ করে চলতে হয়েছে। দিস ইজ পাওয়ার। তো এই জিনিসটাকে শেখ হাসিনা জানেন না? জানার পরে, বাংলাদেশের রাজনীতি বোঝার পরে তিনি কেন এরকম করছেন, এটা নিয়ে ভারতের যারা থিঙ্ক ট্যাঙ্ক তারা রীতিমতো পাগল হয়ে গেছে, গবেষণা করছে। কেন? শেখ হাসিনার পক্ষে যেমন লোক আছে, বিপক্ষেও লোক আছে, সেখানে মোদির পক্ষে আছে, বিপক্ষে আছে, ওরা এখনো বাংলাদেশের মতো হয়ে যায়নি। তো সেই দিক থেকে ভারতের আনন্দবাজার পত্রিকার তাকে নিয়ে একটা অসাধারণ নিবন্ধ লিখেছেন যে এখানে শেখ হাসিনা যদি বাংলাদেশে আসেন, এখানে তিনটি পরিণতি ঘটতে পারে। তিনটি পরিণতি ঘটতে পারে। আনন্দবাজার কি লিখেছে আমি ইচ্ছে করে সেই জিনিসটা পড়িনি। তারা তাদের মতো হয়তো লিখবেন। আনন্দবাজারে যারা লিখেছেন তারা তো আর বাংলাদেশে থাকেন না, ওখানে কলকাতায় থাকেন। কলকাতাতে থেকে তারা যদি তিনটি পরিণতির কথা চিন্তা করতে পারেন, আমরা বাংলাদেশে বসে ৩৩টি, ৩-৩-৩ মানে ৩৩টি বা ৩৩৩টি পরিণতির কথা আমরা একেবারে লিখে দিতে পারবো গড় 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 করে। তো সেই দিক থেকে শেখ হাসিনা যদি আসেন, প্রথম পরিণতি কি হতে পারে? তিনি বিমানবন্দরে স্থলপথে আসার চেষ্টা করতে পারেন। ভারতের সীমান্তের ওই পাড়ে এসে তিনি দাঁড়িয়ে থাকবেন, আমি আসতে চাই লোকজন সহকারে, মিডিয়া টিডিয়া সবাই থাকবে, তার হাতে ট্রাভেল বাস থাকবে না, বাংলাদেশে কোনো অনুমতি থাকবে না। তিনি বলবেন এই তো আমি যাওয়ার জন্য প্রস্তুত, আমি আত্মসমর্পণ করব। কিন্তু বাংলাদেশ সরকার আমাকে গ্রহণ করছে না। দেখুন, আমার তো কোনো দোষ নাই, আমি দেশপ্রেমিক, আত্মসমর্পণ করতে চাই। যেখানে আমার বিরুদ্ধে গ্রেপ্তার জারি করা আছে, যেখানে আমাকে ফাঁসিতে লটকাতে চায়, ইত্যাদি বিভিন্ন ঘটনা ঘটাতে চাইছে, সেখানে আমি নিজে যেতে চাই, দেখেন আমাকে ট্রাভেল পাস দিচ্ছে না, পাসপোর্ট দিচ্ছে না। এই কথা বলে তিনি আবার তার আগের জায়গায় ফিরে গেলেন এবং বললেন যে এই দেশ, এই গণতন্ত্র, এটা একটা মানবতা হলো, এসে তো 111 ভালো ছিল, তখন আমি জোর করে বাংলাদেশে ঢুকতে পারতাম, তারেক রহমান এত খারাপ হয়ে গেছে বলে তিনি চলে গেলেন। তার মুখ রক্ষা হলো। এই সময়টাতে ডিসেম্বর পর্যন্ত আমরা এটা টেনশনে রইলাম। আমার কাছে মনে হচ্ছে এটা হলো একদম প্রথম পরিণতি।